This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. তারপর নন্দীগ্রামের হাওয়া ঘুরে গেছে। 2011-এ পরিবর্তনের পথে রাজ্যকে হাঁটতে বাধ্য করেছে নন্দীগ্রাম। লাল ফিকে হয়েছে। 2016, 2019 নন্দীগ্রামে উড়েছে সবুজ আবির। এসেছে 2021। বিধানসভা ভোটে জিতেছেন শুভেন্দু অধিকারী, হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসেছে 2024, এসেছে লোকসভা ভোট। নন্দীগ্রামে আবার আগুন জ্বলছে। বুধবার রাতে খুন হয়েছেন রতিবালা আরি। দলীয় কর্মীর মায়ের খুনে তৃণমূলকে দুষছে বিজেপি। নেতারা ফুঁসছেন। 11টাকে ঘরছাড়া করেছি। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে কেসে ফাঁসানোর জন্য একটা রণকৌশল করেছেন, এটা বিজেপি। আর নন্দীগ্রাম, এইটা কি রাজনীতি? এইটা কি মমতার রাজনীতি? এইটা এই নন্দীগ্রাম হতে মমতা মানে যে রাজনীতি হয়েছে, মমতা মন্ত্রী হয়েছে, ক্রোধী এসেছে। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. জয়ের উচ্ছ্বাস আর কান্নার রোল, কারোর জয়ের হুল্লোড়ে কারোর কান্নার রোলটা যেন গা শোয়া হয়ে গেছে, জানেন তো। এই তার মধ্যেই মনে হচ্ছিল রাজীবা সিনহা কি আজ রাজীব কুমারের দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসছেন। আমার নির্বাচনে তো রক্তের ছিটে লেগেই ছিল, তোমার নির্বাচনেও লেগে গেল, এরকম ভাবছেন। রাজীবা সিনহা রাজ্যের নির্বাচন কমিশনার, তারই নেতৃত্বে, তারই তত্ত্বাবধানে 2023-এর এই পঞ্চায়েত নির্বাচনটা হয়েছিল। তিনিই ভোট পরিচালনা করেছিলেন। আর ভোট গণনার দিন থেকে খুন শুরু হয়ে গেছিল, জানেন তো। আমরা 60 পর্যন্ত গুনতে পেরেছিলাম, তারপর আর রাজীব কুমার, তিনি জাতীয় নির্বাচন কমিশনার, যিনি কাশ্মীরের থেকেও বেশি আধা সেনা বাংলায় পাঠিয়েছিলেন এই নির্বাচনটাকে রক্তপাতহীন করার জন্য। কিন্তু তারপরেও তো রক্তপাত ঠেকাতে পারলেন না। তাই ভাবছিলাম, জানেন, যে রাজীব কুমারকে কি রাজীবা সিনহা আজ বিদ্রুপ করবেন? এটা নেহাতি আমাদের কল্পনা। এরকম বিষয়টা হয়তো প্র্যাকটিক্যালি একদমই কোথাও কিচ্ছু নেই। কে আর মৃত্যু নিয়ে এরকম চ্যালেঞ্জ নিতে চান আর কি, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া খেলা খেলেন, এ ওর দিকে তাকিয়ে হাসেন, করেন না। আমরা জাস্ট ভাবার চেষ্টা করছিলাম, কারণ পরিস্থিতিটা সেরকম। রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা, তিনি নিশ্চয়ই চাইবেন না যে গণতন্ত্রের উৎসবে রক্ত ঝরুক। ঠিক একইভাবে রাজীব কুমারও চাইবেন না, কেউ চান না গণতন্ত্রের উৎসবে রক্ত ঝরুক। কিন্তু লোকসভা নির্বাচনের প্রথম লাশটা তো পড়েই গেল, আর পড়লো যেখানে, সেখানে পড়া উচিত ছিল না। দেখুন, লাশ কোথাওই পড়া উচিত না, কিন্তু কখনো কখনো এমন জায়গায় সেটা হয়, তখন মনে হয় এটা তো অন্য আরও একটা বড় প্রেক্ষাপট তৈরি করে দিল। দরকার ছিল কি? আগুনটা জ্বললো যেখানে, সেটা রাজ্যের সবচেয়ে দাহ্য এলাকা, তো সেখানে কিছু হওয়া মানেই তো মানে যে কোনো মুহূর্তে দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়তে পারে। জায়গাটা আপনারা জানেন, এপিসেন্টার রাজ্যে নন্দীগ্রাম। কে মরলেন? একজন তপশিলি জাতির প্রৌঢ়া। সোনাচূড়ার মনসা বাজারে বিজেপি কর্মীরা কাল রাত পাহারা দিচ্ছিলেন, ভোটের আগে রাত পাহারা। এটা কিন্তু
বাংলার রাজনীতির পুরনো রেওয়াজ, যাতে এলাকাটা না দখল না হয়ে যায়। দখল করতে এলে ঠেকানো যায়, অন্তত সতর্ক থাকতে। এটা পুরনো শিক্ষা বাংলার রাজনীতিতে। এই সোনাচূড়ায় রাত পাহারার সময় কিন্তু ওই বাইক বাহিনী হামলা চালিয়েছিল, এবং বিজেপির অভিযোগ যে এক তৃণমূল নেতার নেতৃত্বে 50 জন হামলা করে। বিজেপি কর্মী সঞ্জয় আরির ওপর হামলা হয়, আর তাকে বাঁচাতে গিয়ে তার মা রথিবালা আরি রক্তাক্ত হন। সঞ্জয় আরিও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আর তার ফল ভোটের মাত্র 2 দিন আগে নন্দীগ্রামে আগুন। সোনাচূড়ার মনসা বাজারে আগুন জ্বলল, পথ অবরোধ হলো, পুলিশের লাঠি চলল, থানা ঘেরাও হলো। আর পুরনো মেজাজে নন্দীগ্রাম থানায় ঢুকলেন শুভেন্দু অধিকারী। আপনারা খুনিদের সঙ্গে খুনি মিটিং করেছেন, শামসুল এবং আলরাজি পরিবারের বাবা সাহেব আম্বেদকর তাদেরকে প্রোটেকশন দিয়েছে, এসসিদের খুন করছে, আপনার আইসি মিটিং করছে এখানে। হ্যাঁ, তাদেরকে বের করে দিয়েছে তাড়াতাড়ি। খুনিদের সঙ্গে মিটিং করছে 1 ঘন্টা আগে, 12:30টার সময়। সিসিটিভি ফুটেজ বের করুন থানার, এই সিসিটিভি ফুটেজ প্রিজার্ভ করতে বলবো। আমরা সিবিআই চাইব। শিডিউল কাস্টদের কোনো মূল্য নেই, মায়েদের মহিলাদের মূল্য নেই। লক্ষ্মীর ভান্ডার 56 বছরের মহিলাকে খুন করেছে, আরেকটা সন্দেশ খালি করেছে। ছটা বাঁচতে দেন না, পেটাতে হয় এদেরকে। সোজা করবো। 11টাকে ঘরছাড়া করেছি, সাউদ্দিন হাবিবুর সহ, আর বাকি যে কটা আছে ঘরছাড়া করবো। Come, my love, please don't say no, baby. Come, my love. V-Guard-এর এয়ার কুলার্স, এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। কাল রাত থেকে নন্দীগ্রামে অনেক কিছু ঘটেছে জানেন তো। অনেক নেতা নেত্রী তারা প্রতিক্রিয়া দিয়েছেন, কিন্তু সবগুলোকে টপকে গেছেন শুভেন্দু অধিকারী। তাকে টপকে আর কেউ যেতে পারেননি, তার কারণ তিনি এমন জায়গায় ঢুকে একদম রাস্তাটা আটকে বসে পড়েছেন যে প্রচারের আলো ওই তার পর্যন্ত গিয়েই সব থেকে বেশি ধাক্কা খেয়েছে আর কি। এই যে শুভেন্দু অধিকারী থানায় ঢুকে পড়েছেন, এই ছবিটা আপনাদের দেখালাম। কেন দেখালাম জানেন? কারণ পরশু দিন তমলুক লোকসভা কেন্দ্রে ভোট, মানুষ বুথে ভোট দেবেন, কিন্তু শুভেন্দু কি জানেন? তিনি জানেন ভোট যুদ্ধটা শুরু হয়ে গেছে, আর এই কেন্দ্রের ভোট যুদ্ধটা তিনি শুরু করলেন এই নন্দীগ্রাম থানাতেই। আসলে জাত খেলোয়াড়রা ঠিক সময় জাত চিনিয়ে দেন, জ্বলে ওঠেন আর কি। এবার তারা জানেন যে কখন জ্বলে উঠে প্রতিপক্ষর গায়ে আগুন লাগিয়ে দিতে হয়, জ্বলুনি ধরিয়ে দিতে হয়। শুভেন্দু অধিকারী স্বীকার করবেন না, কিন্তু তার চলাফেরায় এবং তার স্ট্র্যাটেজিতে অবিকল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া। খেয়াল করে দেখুন, আপনারা মিল খুঁজে পাবেন। এই যে থানায় ঢুকেই অভিযোগ করলেন, অভিযুক্তর সঙ্গে থানার ইন্সপেক্টর ইনচার্জ বৈঠক করেছেন। নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডল থানায় দাঁড়িয়ে এই কথাটা কেন বললেন শুভেন্দু? আসলে থানায় দাঁড়িয়ে পুলিশকে কাঠগোড়ায় তোলার অনেক সুবিধা আছে, তো পুলিশকে তো শুরুতেই একদম চাপে ফেলে দেওয়া হলো। এটা বলে জানেন তো, যারা ওই কমব্যাট করেন, ক্লোজ কমব্যাট করেন আর কি, মানে হাতাহাতি করেন, মানে যারা ক্যারাটে শেখেন বা যারা ওই বিভিন্ন সামরিক বাহিনী টাহিনীতে যখন তাদের ওই খালি হাতে লড়াইটা শেখানো হয়, তখন বলা হয় যে প্রথমেই এমন একটা জায়গায় আঘাত করতে হবে যাতে প্রতিপক্ষর যাবতীয় রক্ষণটা নড়বড়ে হয়ে যায়, হতভম্ব হয়ে যায়, সেখানেই লড়াইটা শেষ।
শুভেন্দু সেটাই করলেন। প্রথমেই সরাসরি গিয়ে এমন একটা অভিযোগ তুললেন, পুলিশ কি বলবে? তাদের বিরুদ্ধে অভিযুক্তর সঙ্গে মিটিং করার অভিযোগ তুলছেন বিরোধী দল নেতা, অত ক্যামেরার সামনে, তাদের তো হতচকিত হয়ে যাওয়ারই কথা। এবার তারপর কি বললেন? তপশিলি জাতির একজন মহিলাকে হত্যা করা হয়েছে, তপশিলি জাতির একজন মাকে হত্যা করা হয়েছে, এবং সঙ্গে জুড়ে দিলেন সন্দেশখালির মতো সন্দেশখালি হতে দেবেন না। পরপর প্রত্যেকটা কথার পেছনে একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে, একটা সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি রয়েছে, এবং এই স্ট্র্যাটেজি আমাদের চেনা, আমরা দেখেছি, অতীতে দেখেছি, বারবার দেখেছি। এই যে প্রথমে বললাম থানার আইসির ওপর এরকম একটা চাপ সৃষ্টি করলেন, সরাসরি কমিশনের কাছে থানার আইসিকে সরানোর দাবি করবেন বলে জানালেন। এবার সেটা যদি নাও হয়, নন্দীগ্রাম থানার পুলিশ তো এবার চাপে থাকবে। তার উপরে এরকম বারবার ক্যামেরার সামনে ওই মৃতার তপশিলি পরিচয়টাই বলে দিলেন। দেখুন, নামটাম বলেনি, কার মা, কিভাবে মৃত্যু, কিচ্ছু বলেনি, বারবার বললেন একজন তপশিলি মহিলার, তপশিলি মার মৃত্যু হয়েছে, খুন করা হয়েছে তাকে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে দাবি করে চলেছেন যে বিজেপি ক্ষমতায় এলে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে এবং তপশিলি জাতি আর উপজাতির সংরক্ষণ তুলে দেওয়া হবে। অর্থাৎ তিনি এই প্রচারের মাধ্যমে তপশিলি জাতি বা উপজাতিদের একটা বার্তা দিচ্ছিলেন, তার দিকে টানছিলেন। ঠিক সেখান থেকে ধরলেন শুভেন্দু। মোদি, অমিত শাহ এবং বিজেপির আইটি সেলের হাতে অস্ত্র তুলে দিলেন তিনি। ওই জন্য বারবার করে বললেন তপশিলি জাতির বৃদ্ধাকে খুন করেছে তৃণমূল কংগ্রেস, এবং তার সঙ্গে বললেন সন্দেশখালি হতে দেবেন না, সন্দেশখালি বানাতে চাইছে। সবকটা জুড়ে দেওয়ার মধ্যে সন্দেশখালির কথাটা যেই মুহূর্তে বললেন, একদিকে বললেন তপশিলি মহিলা, অন্যদিকে সন্দেশখালি, এবং সেটা হতে দেবেন না, সেটা করা হচ্ছে, মানে ওই রকম নির্যাতন এখানে হচ্ছে, এটা বলে যেরকম ওখানে গিয়ে সন্দেশখালিকে নিয়ে এলেন, ঠিক একইভাবে নন্দীগ্রামকে নিয়ে চলে গেলেন সন্দেশখালিতে। বাংলার রাজনীতিতে এই দুটোই তো এখন এপিসেন্টার হয়ে গেছে, মানে সমস্ত কিছু কর্মকাণ্ডের ধাত্রীভূমি, বিদ্রোহের ধাত্রীভূমি। নন্দীগ্রাম ছিল, পরবর্তী ক্ষেত্রেও হয়েছে, আর সন্দেশখালি তো সদ্য। দুটোকে মিলিয়ে দিলেন, এক সূত্রে বেঁধে দিলেন। একসঙ্গে যদি দুটো শক্তি মিলে যায় তার জোর বেড়ে যায়। কিন্তু পরিসংখ্যান কি বলছে জানেন? এই পূর্ব মেদিনীপুরের একাধিক বিধানসভায় তপশিলি জাতি আর তপশিলি উপজাতিদের ভোটটা ফ্যাক্টর, এখানে এটাই ফ্যাক্টর। নন্দীগ্রামের 2 ব্লক মিলিয়ে তপশিলি ভোটারের সংখ্যা 17.35%, বেশ ভালো। ডিসাইডিং ফ্যাক্টর এরা হতেই পারেন। খেজুরিতে তপশিলি ভোটারের সংখ্যাটা সব থেকে বেশি, প্রায় 33.76%। এটা ছাড়াও ভগবানপুর বা কাঁথি সব জায়গাতেই কিন্তু তপশিলি জাতিভুক্ত ভোটারের অনুপাত ওই গড়ে 15% কাছাকাছি। এর সঙ্গে শুভেন্দু জুড়ে দিলেন সন্দেশখালি। তৃণমূলের অস্ত্র যদি হয় লক্ষ্মীর ভাণ্ডার, তৃণমূলের দুর্বলতা হচ্ছে সন্দেশখালির অভিযোগগুলো, নারী সুরক্ষা নিয়ে অভিযোগ তোলা। গোটা রাজ্যের জন্য এটা কিন্তু বার্তা চলে গেছে, গোটা দেশের কাছে সন্দেশখালি উঠে এসছে। এটাকে তারা বারবার ওই জন্য কমব্যাট করার চেষ্টা করছেন, প্রতিহত করার চেষ্টা করেছেন, কোথাও গিয়ে প্রত্যাঘাত করার চেষ্টা করেছে তৃণমূল, অন্য সব জায়গায় ছেড়ে দিয়ে। তার কারণ এটার গোড়ায় যদি আঘাত করা যায় তাহলে এমন একটা অভিযোগকে থামিয়ে দেওয়া যাবে, যাদের সম্পর্কে একটা নির্যাতনের অভিযোগ উঠছে তারাই তো তৃণমূলের সবথেকে বড় ভোট ব্যাংক। তাদের যাতে কোনোভাবে মনের মধ্যে অন্য দোলাচল সৃষ্টি না হয়, তারা যাতে সরে না যান, সেই জন্যই তৃণমূলের কাছে খুব জরুরি এই সন্দেশখালির বিষয়টাকে থামিয়ে দেওয়া। আর সেখানেই বিজেপির স্ট্র্যাটেজি বা শুভেন্দু স্ট্র্যাটেজি হচ্ছে যেখানে পারবেন, যেভাবে পারবেন খুঁচিয়ে ব্যাপারটাকে তুলে দেওয়া। দেখুন, এবারের নির্বাচনে প্রথম 4 দফায় মহিলা ভোটদানের হার লক্ষণীয়ভাবে বেশি ছিল। পঞ্চম দফায় যদিও সেই হারটা কমেছে, কিন্তু ষষ্ঠ দফায় আবার লক্ষ্মী লাভের আশা করছে তৃণমূল। 1.5 দশক আগে এই নন্দীগ্রাম থেকে এই ফিরোজা বিবিকে শহীদের মা হিসেবে তুলে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে পড়ে বিভিন্ন ওই শহীদ দিবসের অনুষ্ঠান, বিভিন্ন মঞ্চ, সেখানে তাকে দেখিয়েছিলেন সবাইকে, শহীদের মা।
কি অত্যাচার সহ্য করেছেন, কিভাবে তার ছেলে শহীদ হয়েছে দেখিয়েছিলেন তিনি। সেখানে রতিবালা আড়িকেই কি শুভেন্দু নন্দীগ্রামের শহীদ হিসেবে, মানে পাল্টা শহীদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন? ফিরোজা সংখ্যালঘু, রতিবালা তফসিলি। এই চাপের মুখে এত সব হিসেব নিকেশ মাথায় রেখে সঠিক পদক্ষেপ করতে পারা বা একদম নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজিকে কাজে লাগাতে পারা, ভেবে নিয়ে সেটাকে কাজে পরিণত করা, এটা তো একটা বিরাট মুন্সিয়ানার ব্যাপার। ট্রিগার টেপার সময় ওই বন্দুকের ধাক্কায় অনেক সময় অনেক বন্দুকবাজি বেসামাল হয়ে যান, জানেন তো, তাতে নিশানা ছুটে যায়, এদিক ওদিক গুলি গিয়ে লাগে। একমাত্র পাকা বন্দুকবাজি পারে ওই ট্রিগার টেপার পরেও অবিচল থাকতে। শুভেন্দু কি একলব্যের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন? তিনি গুলিটা ভালোই ছুটতে শিখেছেন, কিন্তু শিখেছেন কার কাছ থেকে সেটা বললেন না, অনুচ্চারিত রেখেও সেই বার্তাটাও কি দিলেন? हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। খনিদের যিনি উস্কানি দিয়েছেন তার নাম হলো কয়লা ভাইপো। মমতার আলালের দুলাল, বালি খায়, গরু পাচার করে, কয়লা খায়। 10ই জুন পর্যন্ত প্রোটেকশন নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন হেলিকপ্টার চড়ে, আর নন্দীগ্রামের ভূমিপুত্র আমাকে আপনি বলছেন ভয় পেয়েছে। আপনাকে জেলে পোড়া আর আপনার পিসিকে প্রাক্তন না করা পর্যন্ত আমাকে আপনারা থামাতে পারবেন না। দেখুন, জাত শত্রুকে যদি জাঁতা কলে ফেলার কোনো সুযোগ পাওয়া যায় না, ঈশ্বরের কাছে আর কিচ্ছু প্রতিপক্ষ, দুই প্রতিপক্ষের মধ্যে দুজনের জন্যেই আর কিছু চাওয়ার থাকে? তারা তো মোটামুটি ওইটাই চেয়ে এসছেন। আরে বাড়ির মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, এমনকি বাবা ছেলে, দুই ভাই, এরকম নিজেদের মধ্যে রক্তের সম্পর্ক যাদের, তাদের নিজেদের মধ্যে যখন লড়াই চলে, দেখবেন টার্গেট একটাই থাকে, অপোনেন্টকে নকআউট করে দাও যেভাবে পারো। খেয়াল থাকে না কে কার সাথে লড়ছেন। আর সেখানে জাত শত্রু হলে তখন তো ওই একটাই চাহিদা থাকে, একটা এরকম সুযোগ দাও, একটা এরকম অস্ত্র দাও যাতে প্রতিপক্ষকে একদম শুইয়ে দিতে পারি। শুভেন্দুর থালায় ভীমনাগের সন্দেশের মতোই সাজানো রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা হুঙ্কার। গতকাল নন্দীগ্রামে দাঁড়িয়েই হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর তারপরেই কাকতালীয়, হয়তো ঘটনাটা ঘটে গেছে ঘটনাক্রমে, কিন্তু রাজনীতি তাতে অন্যরকম একটা ইঙ্গিত পেয়ে গেছে। রাতের এই যে খুনোখুনি, সেটা রাজনৈতিক অস্ত্র হয়ে গেছে। আসলে অভিষেক কীভাবে নিশানা করার সুযোগ শুভেন্দু অধিকারী এরকম ডাইরেক্টভাবে আগে কখনো পেয়েছেন কি? অন্য কিছু নিয়ে তাকে আক্রমণ সারাতে হচ্ছে, কিন্তু এবার তো একদম কার্য কারণ সম্পর্ক সবটাই তার হাতের মুঠোয় চলে এসছে। স্বাভাবিকভাবেই তিনি হৈ হৈ করে ঝাঁপিয়ে পড়েছেন। শীর্ষিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটিয়া, আর 2 নম্বর ব্লকে বিরুলিয়া, বয়াল 1, বয়াল 2, যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে। পরিণতি খুব খারাপ হবে, সতর্ক করে দিয়ে গেলাম। মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে। উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া, গোকুলনগর 80টি বুথে অনেকে ধমকাচ্ছেন, আমি তাদের সতর্ক করতে এসেছি, ফল ভালো হবে। যদি ও সারা দিন ধরে উস্কানি দেয় সেটা রক্তপাত হয় না, আর অভিষেক কোথাও গেলে রক্তপাত হয়। আসলে নন্দীগ্রামের পরিবেশটাকে উত্তপ্ত করছে বিজেপি। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মুখ খুললেন কে? না ফিরহাদ হাকিম। এটা একটা ইদানিংকালে চোখ কপালে তোলার মতোই বিষয় বটে। এতদিন ভোট প্রচারে আক্রমণ বা রক্ষণ কোনোটাতেই কিন্তু ফিরহাদ হাকিমকে দেখা যায়নি, কিন্তু তার রক্ষণটাও কি খুব শক্তপোক্ত হলো? মনে হলো যা বললেন, আসলে যেটা বললেন তার মধ্যেই কোথাও যেন এটা ভেতরে ভেতরে হয়তো তিনি নিজেকে বলছিলেন বা নিজে হয়তো বুঝতেও পারছিলেন কাকতালীয়ভাবেই হয়তো ঘটে গেছে, অথবা কার্যকারণ সম্পর্কটা আপনা থেকেই হয়তো এসে গেছে। কিন্তু এসে তো গেছে, এবং সেটা এমনভাবে এসছে
ওই বক্তব্য আর তারপরের ঘটনা, এটা যে শুভেন্দু অধিকারীকে বিরাটভাবে উৎসাহিত করবে, তারাতে অস্ত্র তুলে দেবে, বা তারা যদি এরকম পেতেন এই অস্ত্রটা অবশ্যই ব্যবহার করতেন, একইভাবে ব্যবহার করতেন। আমি নিশ্চিত মনে মনে ববি হাকিম কিন্তু সেটা ভাবছেন। আর নিজেকে অবশ্য তিনি বলেন যে পুরনো দিনের রাজনীতিক, পুরনো ঘরানার রাজনীতি করেন, তার ফলে অভিজ্ঞতা প্রচুর আছে। তার মনে এই বিষয়গুলো বুঝতে বা অঙ্ক কষতে বিন্দুমাত্র দেরি হবে না। আর তারও কি মনে নেই পুরনো সেই দিনের কথা? 17 বছর আগেই নন্দীগ্রামেই তো সিপিআইএমের চাকা বসে গিয়েছিল, মনে নেই? ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির বিক্ষোভে তখন নন্দীগ্রাম পুলিশ শূন্য। তখন প্রবীণ সিপিআইএম নেতা নন্দীগ্রামকে অবরুদ্ধ করে লাইফ হেল করে দেওয়ার কথা বলেছিলেন। আর তারপর যা হয়েছিল তার ফল ওই বললাম, আজকের সাথে কি ঐতিহাসিক মিল, লাইফ ফেল হয়ে যাবে। সেই সময় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই কথাটা বলে ফেলেছিলেন বিনয় কুমার। ভাবেননি নিশ্চয়ই যে তারপর নন্দীগ্রামে এতজন মানুষ মারা যাবেন। কিন্তু তখন যখন ঘটে গেল ঘটনাটা, তখন তো এই বক্তব্যটাই অস্ত্র হয়ে গেল। এই বিনয় কুমারের এই মন্তব্যকে হাতিয়ার করতে তো তৃণমূলের তখন ভুল হয়নি। তার ফলে নিশ্চয়ই মনে মনে বললাম ফিরহাদ হাকিম ভাবছিলেন এটা তো একদম হাতে লোপ্পা ক্যাচ তুলে দেওয়ার মতো ব্যাপার হয়ে গেল। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। গত বিধানসভা নির্বাচনের আগে সেই সময় কী হয়েছিল খেয়াল করে দেখুন। পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ববি হাকিমের সাথে ইলেকট্রিক বাইকে চড়ে নবান্নে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেরার সময় নিজে স্কুটি চালাতে গিয়ে একটুখানি হড়কে গেছিলেন। নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী তখন ঠাট্টা করে কি বলেছিলেন দেখুন, আবার নন্দীগ্রামে গিয়ে চোট লাগাবেন না। ঠাট্টার ছলে বলা, কিন্তু মানে কাকতালীয়ভাবে ঘটনাটা ঘটে গেল। আর নন্দীগ্রামে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যিই চোট লাগলো, তখন মোদির বিরুদ্ধে কমিশনে চলে গেছিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরেও এবার যদি বিজেপি কমিশনে চলে যায়, অবাক হওয়ার কিছু থাকবে না। শুভেন্দু অধিকারী তো আদালত, সিবিআই এই সমস্ত গান গেয়েই রেখেছেন, এটা সবসময় গুনগুন করেন। তবে বিজেপির অভিযোগটা এক্ষেত্রে কিন্তু খুব ফোকাসড। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে না। কয়েকদিন আগে নন্দীগ্রামে গিয়ে বদলা নেওয়ার কথা তৃণমূল নেত্রীও কিন্তু বলেছিলেন। বদল না, বদলা, খেয়াল করে দেখুন। কিন্তু বিজেপি এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছে না। আসলে একসঙ্গে দুটো টার্গেট স্থির করলে না মিস করে ফেলার সম্ভাবনাটা সবথেকে বেশি থাকে। তাই আপাতত শুভেন্দু অধিকারী একদম টাটকা রিলেট করার মতো করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করতে পেরেই মনে হচ্ছে খুব খুশি। তিনিও বদলা নেওয়ার কথা বলছেন, কিন্তু তিনিও বদলা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বদলা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সতর্ক করছেন। নন্দীগ্রামটা নাম বদলে না বদলাপুর হয়ে যায়। ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ নাও কাল এর বদলা তো নেবই। কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। আপনারা অপেক্ষা করে থাকুন। আমি তো গুন্ডা সোজা করালো, ভরসা তো আছে। কৃষ্ণমন্ডল, শাহজাহানদের কোথায়, তাদের তো দেখাই নেই। সন্দেশখালীর বদলা হবে না, হবে না বদলা। একটা 56 বছরের শিডিউল কাস্ট মহিলাকে মাঝরাত্রে মেরে দিল রথিকান্ত আড়ি, তার বদলা হবে না। হিসাব হবে, হিসাব হবে, হিসাব হবে, হিসাব হবে। আমি অনেক লম্বা লম্বা মস্তানকে দেখেছি, তোমাদের মতো ছোট পাতি মস্তানকে আমি বুঝে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাড়ের বদলা নেওয়ার কথা বলেছিলেন, আর শুভেন্দু অধিকারী দলীয় কর্মীর মায়ের খুনের বদলা নিতে বলছেন ভোটারদের। দুপক্ষই বদলার কথা বলছেন। আসলে
এই বদলার রাজনীতিটা আজকে আমাদের কাছে খুব প্রাসঙ্গিক হয়ে গেছে। এটাই এখানে স্বাভাবিক। এখন ওই গণতন্ত্রের উৎসব হয় না, জানেন তো, আসলে যুদ্ধ হয়। আমরা মাঝখানটা একটু কোথাও গিয়ে স্বাদ বদল হচ্ছিল, অথবা দুপক্ষই প্রস্তুতি নিচ্ছিল। অনেক লম্বা অনেকগুলো ফেজ, তো 7টা ফেজ, সব কটাতেই কি ঝাঁপিয়ে পড়া যায় নাকি? তাহলে তো শক্তিক্ষয় হয়ে যেতে পারে। তাই প্রত্যেকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। সেটাই কি শুরু হয়ে গেল? মানে আমাদের দুর্দশার সময়, আমাদের আতঙ্কের সময়। আজ দিনভর নন্দীগ্রামে কিন্তু অ্যাক্টিভ রইলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের নিচু স্তরের নেতারা খুবই মিহি গলায় বিজেপির গোষ্ঠী কোন্দলের অভিযোগ তুললেন বটে, কিন্তু হেড অফিস থেকে পাল্টা চক্রান্তের অভিযোগ সেটা শোনা গেল না। ভাঙড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করলেন, কিন্তু একবারও নন্দীগ্রামের নাম উচ্চারণ করলেন না। কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন, তিনিও নন্দীগ্রামের নাম নিলেন না। কয়েকদিন আগে বলেছিলেন, তো এদিন কেউ বললেন না। তাদেরও কি মনে মনে ওই ব্যাপারটাই কাজ করছিল, যেটা হয়তো ফিরহাদ হাকিম মনে মনে ভেবেছেন, তারাও কি সেরকমই ভাবছিলেন? যতবার এক্ষেত্রে নন্দীগ্রামের নাম আসবে, আরও বেশি করে শুভেন্দুর অধিকারীর হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। আপাতত এইটাতে এড়িয়ে যাওয়াটাই ভালো। দেখুন, বিকেলের দিকে নন্দীগ্রামে গেছিলেন ওই তৃণমূলের প্রতিনিধিরা, তাদের গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। শুভেন্দু অধিকারী সন্দেশখালির সঙ্গে নন্দীগ্রামের বদলাকে জুড়ে দিয়েছেন। নন্দীগ্রাম থানায় গিয়ে সন্দেশখালি নামটা একাধিকবার উচ্চারণ করেছেন। এবার তৃণমূলের তরফেও নন্দীগ্রাম আর সন্দেশখালিকে কি অদ্ভুতভাবে মিলিয়ে দেওয়া হলো, আমি সেটাই ভাবছিলাম। সন্দেশখালিতে আজও তৃণমূলের বড় কোনো নেতা যাননি, আর নন্দীগ্রামে এই খুনের পর থেকে এখন পর্যন্ত তৃণমূলের কোনো বড় নেতা যাননি। সন্দেশখালিতে জমি পুনরুদ্ধারে গিয়েছিলেন ব্যারাকপুরের প্রার্থী আর সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। নন্দীগ্রামেও পৌঁছলেন সেই সেচ মন্ত্রী। তেখালিবাজার পুলিশ ফাঁড়িতে গিয়ে আক্রান্ত তৃণমূল কর্মীদের পরিবারের নিরাপত্তার দাবি তুললেন তারা। কিন্তু কোথাও গিয়ে নন্দীগ্রাম সেটা আস্তে আস্তে জ্বলন্ত হয়ে উঠল। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। পুরোপুরি নিছক পারিবারিক বিবাদ। সেই পারিবারিক বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষই বিজেপি। যারা মেরেছে তারাও বিজেপি, যারা মার খেয়েছে তারাও বিজেপি। এই জায়গায় আদি নব্য বিজেপির লড়াই। পারিবারিক ঘটনা, তাহলে মার্ডার হয়েছে কেন রাতের বেলা? বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে গন্ধ দিয়েছে, ওরা নিজেরাই পুরো মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা বলেছে। ওদের ফাঁসি দাই। অভিষেক ব্যানার্জি কোনো প্ররোচনামূলক বক্তব্য রাখেনি, সে প্রতিরোধ এবং প্রতিবাদ করতে বলেছে, যে কোনো আক্রমণ করতে এলে প্রতিরোধ করো, প্রতিবাদ করো। সোনাচূড়া যেহেতু টোটালটাই বিজেপির কন্ট্রোলে, এই সোনাচূড়া কার হাতে থাকবে এই নিয়ে আদি নব্য বিজেপির লড়াই। যে এলাকায় ঘটনাটা ঘটেছে সাউথখালি মনসাবাজার, সেই অঞ্চলটা বিজেপির, তার প্রত্যেকটা মেম্বার হচ্ছে বিজেপির। সেখানে আমাদের একটা ঝান্ডা বাঁধানোর লোক নেই। ভারতীয় জনতা পার্টি বুঝে গেছে তাদের পায়ের তলার জমি শক্ত নয়, তাদের আলগা হয়ে গেছে, জনসমর্থন নেই, এবং সেইখান থেকে তারা কালকের এই স্বতঃস্ফূর্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা দেখার পর তারা বুঝতে পেরেছে যদি সত্যিকারের ভোট হয় তাহলে কি অবস্থা হবে। সেই জন্যই তো দেখছেন তো সব সাজানো। এই জিনিসটা চলছে এখন, জানেন তো, সাজানো তত্ত্বটা। রাজীব বন্দ্যোপাধ্যায় আবার সাজানো তত্ত্ব নিয়ে এলেন, অর্থাৎ তার কোথাও গিয়ে সন্দেশখালি আর নন্দীগ্রামকে মেলানোটা বাকি ছিল, এই সাজানো তত্ত্বটা বলে সেটাও মিলিয়ে দিলেন। অদ্ভুত মিল দেখা যাচ্ছে। রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভা ভোটের আগে বিজেপিতে গেছিলেন, ভোটের পর প্রায়শ্চিত্ত করিয়ে দলে ফিরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেচ মন্ত্রী পার্থ ভৌমিক তিনিও অভিষেক ঘনিষ্ঠ বলেই পরিচিত। তার মানে এই ড্যামেজ কন্ট্রোলে যে টিমটা গেছিল সেটা অভিষেকের টিম অভিষেক। এদিকে শেখ সুফিয়ান তিনি তো বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন, এই ফিরহাদ হাকিমের মতোই পুরনো আমলের নেতা। নন্দীগ্রামে খুনের পেছনে বিজেপির আদি নব্য দ্বন্দ্বের কথা বলছে তৃণমূল, কিন্তু তৃণমূলের আদি নব্যেও তো মনে হচ্ছে বোঝাপড়াটা ঠিকঠাক নেই। শুনলেন তো, অভিষেক ঘনিষ্ঠ রাজীব বলছেন যে অভিষেকের সভার সাফল্যে ভয় পেয়েই বিজেপি পাল্টা চক্রান্ত করছে। আর অন্যদিকে শেখ সুফিয়ান মমতার আমলের নেতা,
তিনি বলছেন যেখানে খুন হয়েছে সেখানে তৃণমূলের ঝান্ডা টাঙানোর লোকই নেই। যদি তৃণমূলের ঝান্ডা টানানোর লোকই না থাকে তাহলে বিজেপি ভয় পাবে কেন? বিজেপি কি ময়নাতেও ভয় পেয়েছে? ময়নাও তো পূর্ব মেদিনীপুরে, ময়নাও ওই তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। ময়নার বাগচায় বিজেপি কর্মী আর তার পরিবারের ওপর হামলার অভিযোগ সামনে এসছে। এক্ষেত্রেও আঙুল ওই স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। বাগচাতে পুলিশকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে। আপনারা একবার বাগচাই যান, দেখবেন টালির চাল, তাদের ত্রিপল দেয়া, কারণ প্রত্যেক জায়গায় টালির মধ্যে ফুটো বোম মারা হয়েছে, জানালা দিয়ে বোম দেওয়া হয়, বাচ্চাদের কাছে ফেলা হয়। এই ভয়ঙ্কর পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে বাগচাতে। কারণ কি? কারণ একটাই, এই বাগচার লিডে আমাদের বিধায়ক অশোক দিন্দা তিনি জিতেছেন। ময়নার বাগচাকে এরা বারবার সন্ত্রস্ত করতে চাইছে। বাগচার মানুষ ভোট দিক, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, মানুষ ঠিক বুঝিয়ে দেবে এরা কেউ সন্ত্রাসের পক্ষে নয়, এরা গণতন্ত্র বিরোধী। তৃণমূল এবং বিজেপি দুজনেই যেভাবে পরিচালনা করার চেষ্টা করছে তা গণতন্ত্রের পরিপন্থী। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দেখুন, ময়না নন্দীগ্রামের মধ্যে মিল একটাই, দুটো জায়গায় তমলুক লোকসভা কেন্দ্রে, এবং দুই দলের প্রার্থী যেই হন তারা আসলে লড়ছেন আসলে অন্য দুজন, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাধারণ সম্পাদক আর বিরোধী দল নেতা। এদের ইগোর লড়াই কিন্তু আরও বেশ কয়েকটা আসনে দেখা যাচ্ছে। ঘাটালে যেরকম দুবারের সাংসদ দেব এবার দাঁড়াবো না করেও মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দর দস্তুর করে অ্যাকশন প্ল্যান ট্যান এ সমস্ত ঘোষণা করে শেষ মুহূর্তে গিয়ে যেন মানে সব দাবি আদায় করে নিয়েই দাঁড়ালেন, এরকম একটা ভাব করে দাঁড়িয়েছেন। তার আসনটাকে আবার প্রেস্টিজ ইস্যু করে ফেলেছেন শুভেন্দু। ফল, কঠিনতম রাজনৈতিক যুদ্ধে লড়তে হচ্ছে খোকাবাবুকে। কিন্তু দেব, তিনি কিন্তু সত্যিই দেব তুল্য, জানেন তো। বিদ্রুপ করতে গিয়েও শুভেন্দুকে শুভেচ্ছা জানিয়ে বসে আছেন। এর আগে সুকান্ত মজুমদারকে শুভেচ্ছা জানিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। এরপর শুভেন্দু, আচ্ছা এটাই স্ট্র্যাটেজি? মানে দেব কি চাইছেন যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করে দিক যে লোকজন কোনো তলকুল খুঁজে পাবেন না তিনি কোন দিকে কি করতে চাইছেন? এই সমস্ত তো যতই এ লোকজন বলুক আর কি, তিনবারের দুবার হয়ে গেছে, তিনবারের জন্য লড়ছেন, ফলে অভিজ্ঞতা তো হয়েছে খানিকটা। বেশ ভালো রাজনৈতিক চাল আর কি, এগুলো বলতেই হবে। রাজনীতিকরা এরকম চাল দেন, আরও অনেক কিছু দেন যেগুলো আমরা ধাঁধায় পড়ে যাই, এবং সেগুলো বোঝাতে গেলে সেই কথাগুলোই বলতে হয় যে কথাগুলো না বললেই না। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। ভাবছিলাম জানেন তো, যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে মাত্রা ছাড়িয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শাস্তি পেয়েছেন, নির্বাচন কমিশন শাস্তি দিয়েছে, প্রচারের থেকে একটা দিন কেড়ে নিয়েছে। কিন্তু একটা দিন কেড়ে খানিকটা কি সাপে বড় করে দিল কোথাও গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়? এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সেন্সার করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় হই হই করে জিতে গেছিলেন। এক্ষেত্রেও কি সেরকম হলো? মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটা জিতিয়ে নিয়েছিলেন। এক্ষেত্রে ও একদিন গেল এই তমলুকের বিজেপি প্রার্থীর, কিন্তু তার বদলে কি পেল? একটা জিনিস, সেটা হয়তো কাঙ্ক্ষিত নয়, কিন্তু সেটা ঘটনাচক্রে তাকে একটা তার সামনে প্রচারে একটা জায়গা খুলে দিল। ওই নন্দীগ্রামে বিজেপি কর্মীর মায়ের মৃত্যু এবং ময়নায় বিজেপি কর্মীদের হামলার পর তমলুকে এই প্রচারের জোয়ালটা নিজের কাঁধে তুলে নিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি তো সারাদিন যাবতীয় কিছু করে বেড়ালেন, থানার থেকে শুরু করে চারপাশ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিশেষ কিছু করতে হলো না। একইভাবে শেষ দিনের প্রচারে হিরণও কি একটু বাড়তি বুস্ট পেয়ে গেলেন, কারণ সেখানেও তো ওই দক্ষ সেনাপতির মতো শুভেন্দু অধিকারীই কামান দাগলেন। সকাল 9টা নাগাদ সোশ্যাল মিডিয়া পেজে কিছু নথি প্রকাশ করেন বিরোধী দল নেতা। ক্যাপশন ছিল দেবের কীর্তি। কি দেখা যাচ্ছে তাতে?
তাতে দেখা যাচ্ছে যে আরণ্যক ট্রেডার্স নামে একটা সংস্থার লেজার অ্যাকাউন্টের ছবি। ওই লেজার অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী আরণ্যক ট্রেডার্স থেকে ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড নামে একটা সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে মোট 50 লক্ষ টাকা জমা পড়েছে। এই অবধি ঠিক আছে, দেবেরও ব্যবসা আছে, তিনিও বিভিন্ন সিনেমা টিনেমা করেন, প্রোডাকশন কোম্পানি রয়েছে, টাকা পয়সা যে কেউ দিতেই পারেন। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন এই আরণ্যক ট্রেডার্স নাকি এনামুল হকের কোম্পানি। সেই এনামুল হক ওই গরু পাচারের তদন্তে যিনি অভিযুক্ত, আপাতত তিহার জেলের বাসিন্দা। এবার বিজেপির দাবি হচ্ছে গরু পাচারের অভিযুক্ত এনামুলের কোম্পানির থেকে যে কোম্পানির অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই কোম্পানির মালিক ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। ষষ্ঠ দফায় ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া আর 2 মেদিনীপুর, এখানে ভোট 8টা আসর মোট। তার মধ্যে তমলুক, কাঁথি, এ দুটো তো নরেন্দ্র মোদীকে উপহার দেবেন বলে আগের থেকেই বলে বসে আছেন শুভেন্দু অধিকারী। অনেকে বলছেন যে মুখে 2টো আসরের কথা বলছেন, আসলে ওই ষষ্ঠ দফার 8টা আসরের মধ্যে 4টে আসরই শুভেন্দু নিজের স্বার্থে জিততে চান। কাঁথি আর তমলুক ছাড়া বাকি 2টো কেন্দ্র, তার মানে ওই মেদিনীপুর আর ঘাটাল, শুভেন্দু অধিকারীর কথাতেই নাকি ওই 2 কেন্দ্রে অগ্নিমিত্রা পাল আর হিরণকে প্রার্থী করেছে বিজেপি। অতএব তার দায়িত্ব, জেতাতে না পারলে প্রেস্টিজের ব্যাপার। অতএব ঘাটালে তুনিরের সব তীর যে ছুড়বেন, প্রয়োজনে বারবার একই তীর যে ছুড়বেন শুভেন্দু অধিকারী, তাতে আর আশ্চর্য হওয়ার কি আছে। চার দিন আগে হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা। 23 তারিখ সকালবেলা ফলো করবেন, এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবে না। বৃহস্পতিবার 9:01 সোশ্যাল মিডিয়ায় দেবের কীর্তি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। কি আছে সেই পোস্টে? রয়েছে অ্যাকাউন্টের হিসেবপত্র, দেবের প্রযোজনা সংস্থায় গরু পাচারে অভিযুক্ত এনামুল হকের 50 লক্ষ টাকা ঠোকার নথি। এটা অবশ্য নতুন নয়, পুরনো অস্ত্রেই শান দিয়েছেন শুভেন্দু অধিকারী। আগেও বারবার এই একই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে, অ্যাকাউন্টে টাকা নিয়েছে। গরু পাচারের টাকা সিনেমায়, এই অভিযোগে ইডি, সিবিআই একাধিকবার দেবকে ডেকেছে, হাজিরাও দিয়েছেন ঘাটালের বিদায়ী সাংসদ। টাকা নেওয়ার কথা অস্বীকারও করেননি দেব। এই তথ্যগুলো শুধু ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল। এইটা শুভেন্দুদা কি করে পেল? তার মানে কি শুভেন্দুদার সঙ্গে ইডি, সিবিআই ডাইরেক্ট লিঙ্ক আছে? কি যা যা ডকুমেন্ট এখান থেকে হচ্ছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছেন? এটা আমার প্রশ্ন। যে 50 লাখ টাকা দেখাচ্ছে একটা ট্রান্সফার হয়েছে, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কি এটা আমরা 8-9 মাসের মধ্যে সেই টাকাটা ওই আরণ্যক ট্রেডার্সকে আমরা ফেরত দিয়ে দিয়েছি। লোকটির টাকা পরে ফেরত দিয়েছেন বলেও পোস্ট করেছেন দেব। তা নিয়েও বৃত্তে ছাড়েননি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। টাকা নিয়েছিলেন, টাকা ফেরত দিয়েছেন, আর এতদিন ধরে বলছিলেন যে আপনি কাউকে চেনেন না। আর এনামুল যিনি আছেন এখন তিহার জেলে, তার ডায়েরির পাতা, এগুলো ডায়েরির পাতা থেকেই তো ইডি পেয়েছে। ঘাটালের প্রতিদ্বন্দ্বীকেও পাল্টা বিঁধেছেন দেব। একটি বিনোদন সংস্থার বিজ্ঞাপনী পোস্ট তাঁর হাতিয়ার। যে পোস্টারে পিন্টু মণ্ডল বলে একজনের নাম রয়েছে। দেবের সিনেমার প্রযোজক পিন্টু সিনেমায় এনামুলের টাকা খাটানো হয়েছে বলে বিজেপির অভিযোগ। পিন্টুকেও সিবিআই তলব করে। পোস্টার সামনে এনে দেব পিন্টু হিরণ যোগের পাল্টা দাবি করেছেন। আগে তো পিন্টু মণ্ডলকে ও চেনে, আজকে তার প্রমাণও দিলাম। তো পিন্টু মণ্ডলের সাথে হিরণ আমাদের, যিনি গরুচোর আমার আগে উনি কাজ করেছেন, আমার আগে উনি চেনেন। তো আমার মনে হয় তাহলে তো সবাই গরুচোর। তো অর্ধেক ইন্ডাস্ট্রি, মানে অর্ধেক 90% ইন্ডাস্ট্রি গরুচোর হয়ে যাবে। 2 প্রার্থী একে অন্যের দিকে গরু পাচারের টাকা ব্যবহারের অভিযোগ তুলছেন। ঘাটালের জনতার আদালত কি বিচার করবে? আজকে সারা বাংলা দেখুক, আমার কিছু বলার নেই। বাংলার মানুষ দেখুক যে কে সত্য কথা বলছিল, কে অধর্মের সঙ্গে আছে। এটা বাংলার মানুষের উপরে ছেড়ে দিলাম। ইডি, সিবিআই যথেষ্ট বুদ্ধি রাখে দেন শুভেন্দু অধিকারী। ওনারা যদি মনে হতো কি আমি যদি এর মধ্যে অ্যাকিউজ বা কালপ্রিট বা আমি গরু চুরির সঙ্গে যুক্ত, তাহলে এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ইন্টারভিউ দিতাম না নিশ্চয়ই। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দেখুন, শুনতে মনে হচ্ছিল, জাস্ট একটা প্রশ্ন মনের মধ্যে এলো। আচ্ছা, লগ্নি করা টাকা ফেরত দিয়ে দিলেই কি লগ্নিটা মিথ্যে হয়ে যায়?
হয় বোধহয় রাজনীতি আর সিনেমায় অনেক কিছু হয়, আমরা সেগুলো বুঝতে পারি না, হয় জানতেই পারো না, ওরকম ব্যাপার আর কি। যাই হোক, বিজেপি তদন্তকারী সংস্থা নয়, রাজনৈতিক দল, তাদের অভিযোগ তোলার অধিকার আছে, কিন্তু সেগুলো তুললে প্রমাণের দায় সেটা তাদের নেই। তাদের কেন, কোনো রাজনৈতিক দলেরই কোনো অভিযোগ প্রমাণের দায় থাকে না। এর আগেও এনামুলের সঙ্গে দেবের যোগসাযোগের অভিযোগ করেছে বিজেপি, গরু পাচারের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারীদের মুখোমুখিও হয়েছেন দেব। তাহলে নতুন কি হলো? জাস্ট এটাই বারবার মনে হচ্ছে, শুভেন্দু অধিকারী কি নতুন বোতলে পুরনো জল পরিবেশন করলেন? সেই কবে থেকে বলছিলেন বোম ফাটাবেন, যেটা বোম ফাটাবেন বলে পরিবেশন করলেন, সেটার মধ্যে ফাটার মতো কোনো বস্তু কি সত্যিই রয়েছে? দেখুন, কথাটা না ওই বললাম নতুন বোতলে পুরনো জলের কথাটা অর্ধেক ঠিক অর্ধেক ভুল। শুভেন্দু অধিকারী পুরনো অভিযোগ নতুন করে তোলার পাশাপাশি টাকার অঙ্কটা এটা নতুন হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন একদম লোকের সামনে। টাকার অঙ্ক আজকাল খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। ফিক্সড অ্যামাউন্ট না পেলে লোকে কিছু ভাবছে না। এনামুল হকের কাছ থেকে দেবের কোম্পানি যে 50 লক্ষ টাকা নিয়েছে, এই কথাটা আমার ধারণা আগামী কয়েকদিনে আরও রেগুলার বলতে থাকবেন। ভোটের একদিন আগে ঘাটালের ভোটারদের মনে একদম গেঁথে দিতে চাইবেন। আরও দুটো কাজ করলেন শুভেন্দু। এক, এনামুলের কাছ থেকে তিনি যে টাকা নিয়েছেন সেটা দেবের মুখ থেকে বলিয়ে নিলেন। ঘাটালের তৃণমূল প্রার্থী তো স্বীকার করেছেন যে টাকাটা এনামুল দিয়েছিলেন, তিনি সেই টাকা ফেরত দিয়েছেন। অর্থাৎ এনামুলের টাকায় গরু পাচারের কলঙ্ক থাকলে সেটা তার কাছ অব্দি যদি পৌঁছেও থাকে, কিন্তু সেই কলঙ্ক তার গায়ে আর লেগে নেই। এই কথাটা আজকে দেবকে বলতে হলো। আরেকটা কাজে শুভেন্দু অধিকারী দারুণ সফল। আজ পর্যন্ত কোনো তৃণমূল নেতা যেটা বলেনি, হয়তো ভাবেও নি, সেটা আজ দেবকে দিয়ে বলিয়ে দিয়েছেন বিরোধী দল নেতা। আক্রমণের জবাব দিতে গিয়ে ঘাটালের তৃণমূল প্রার্থী এমন একটা কথা বলেছেন না, চারপাশে আবার হইচই পড়ে যেতে পারে। তিনি বলেছেন তিনি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখেন। বিজেপি কোনোদিন জিতলে শুভেন্দু অধিকারী নাকি মুখ্যমন্ত্রী হবে, এরকম একটা দেবের আশা আছে। আমরা নিশ্চিত দেব হয়তো শুভেন্দুকে ছোট দেখাতে চেয়েছেন, কারণ বলেছেন তিনি ওই রকম জায়গায় রেখেছিলেন, তিনি কাউন্সিলরের জায়গায় নেমে এসছেন। কিন্তু তার আগে ছোট দেখানোর জন্য যে জায়গায় তিনি বিরোধী দল নেতাকে তুললেন, সেটা তো তৃণমূলের জন্য একটা সব থেকে বড়, কোথাও গিয়ে পবিত্র জায়গা, আবার কোথাও গিয়ে সব থেকে অস্বস্তির জায়গাও। শুভেন্দু অধিকারী তো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, আর তার জায়গাটায় কোথাও গিয়ে দেব শুভেন্দুকে কল্পনা করতে পারলেন। তৃণমূল নেতারা কিন্তু এটা মানে এখন যে অবস্থা, তৃণমূল নেতারা এটা যদি আমার ধারণা দুঃস্বপ্নেও কখনো কল্পনা করেন। আর সাম্প্রতিককালে নেতা নেত্রী মানে শীর্ষ নেতা নেত্রীদের যা মানে বক্তব্য বা চিন্তা ভাবনা বদলার কথা শুনেছি, তাতে আমার ধারণা যদি দুঃস্বপ্নেও কখনো ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে তারা ওই শুভেন্দু অধিকারীকে দেখে ফেলেন, তাহলে দুঃস্বপ্নের বাড়িতে সিআইডি পাঠিয়ে দেবেন। তারপর থেকে এখন পর্যন্ত খেয়াল করে দেখুন, ওই হাড়ের পর থেকে এখন পর্যন্ত নন্দীগ্রামের দিকে পা বাড়াননি মুখ্যমন্ত্রী। সেই শুভেন্দু অধিকারীকে দেব মুখ্যমন্ত্রী কল্পনা করে ফেললেন কি করে বলুন তো? মানে ঘটনাচক্রে হোক, কথা প্রসঙ্গে হোক, আরও অনেক কিছু বলার জন্যে হোক, বলতে পারলেন তিনি। একবারও কারো মুখ তার একবার মনের মধ্যে ভেসে উঠলো না। সত্যি খুব খারাপ লাগলো, দুঃখজনক লাগলো। হিরণকে বাঁচানোর জন্য শুভেন্দু এতটা নিচে নামতে হলো। আমি শুভেন্দুকে ভাবি, মুখ্যমন্ত্রী হিসাবে ভাবি কি ভাই, যদি বিজেপি যদি কোনো দিনও যদি জিতে, তো সেই দিনে হয়তো শুভেন্দুর সুযোগ আছে মুখ্যমন্ত্রী হওয়ার। কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোকে একটা হিরণের মতন ক্যাডারকে বা প্রার্থীকে, তার জন্য এত কিছু করা আমার মনে হয় সেটা দুঃখজনক। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে দেব বুঝতে পেরেছে, আগে দেব বলে ফেলেছে, সেটা দেবের ব্যাপার। আমি ওর মধ্যে কিছু ওর কমেন্টসে ঢুকবো। শুভেন্দু অধিকারীকে নিয়ে দেবকে এত ভাবতে হবে না, তাকে ভাবার বলো কাজটার জন্য। দেবের নীতি হচ্ছে মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না। কারণ মনে হয়েছে শুভেন্দু অধিকারী আক্রমণ করার পরেও শুভেন্দু অধিকারীকে হোয়াটসঅ্যাপ করা যায়, তাদের মধ্যে যদি সেই সম্পর্ক থাকেন তারা করেছেন। দেব সৌজন্যের রাজনীতিতে দেবাদি দেব, সকলের সঙ্গে ওর ভালো সম্পর্ক, একটা প্রেম বিলিয়ে বেড়ায়। কোনো ব্যক্তি যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলকে আক্রমণ করে, কুৎসিত ভাষায় আক্রমণ করে, তাদের সঙ্গে সৌজন্য দেখাবো, আর যখন ইটটা আমার গায়ে আসবে, কাদাটা আমার ঘাড়ে আসবে, তখন আমি আক্রমণ করব,
এটা বিবেচনা করা উচিত। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। আচ্ছা, দেব যেমন শুভেন্দু অধিকারীকে মানে কোথাও গিয়ে ওই ছোট দেখাতেই তিনি বললেন যে মুখ্যমন্ত্রী শব্দটা ব্যবহার করেছেন, তেমনি কুণাল ঘোষ দেবকে কি বোঝাতেই সৌজন্যের দেবাদিদেব বললেন বলুন তো? বুঝতে পারছি, কিন্তু দুজনের কথাতেই কিন্তু আসলে সৌজন্যের আড়ালে একটা আক্রমণের ধার রয়েছে। কিন্তু যে ধারটা দেব শানাতে গেছেন, কুণাল ঘোষ তো সেটাকেই মান্যতা দিয়ে ফেললেন এবং বুঝিয়ে দিলেন যে উল্টো তার ক্ষেত্রে, মানে দেবের ক্ষেত্রে বিষয়টা অন্য। তিনি হয়তো একটু সার্কাস্টিক ভঙ্গিতে একটুখানি আক্রমণ বা সৌজন্যের আড়ালে আক্রমণ লুকিয়ে রেখে তিনি হয়তো কোথাও গিয়ে ওই মুখ্যমন্ত্রীর কথাটা বলেছেন, শ্লেষ কটাক্ষ বেঁধার চেষ্টা। কিন্তু আসলে তার মনে কি আসলে এটা কোথাও গিয়ে মনের কোনো একটা কোণে এই বিষয়টা আছে? কুণাল ঘোষ কি সেটাই বোঝাতে চাইলেন? সবার সঙ্গে সমান যোগাযোগ রেখে চলেন, নিজের দলের লোক নিজের দল সম্পর্কে বলছেন, ফলে আমাদের ভাবনা চিন্তা করার জায়গাটা জাস্ট কি আর আছে, কি আর মাথা ঘামায়, যা বলছেন আমরা শুনে নিচ্ছি। দেব এই একটা জিনিস বুঝতে পারছি, আক্রমণ করতে গিয়ে শুভেন্দু অধিকারীকে আরও শক্তিশালী করেছেন। কুণাল ঘোষ সেটা হয়তো চাননি, কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রে ইচ্ছে করেই কি সিপিআইএমকে শক্তিশালী দেখতে চাইছে তৃণমূল? মানে কে কি চাইছেন সিরিয়াসলি বুঝতে পারছি না, এবং সব কটার পেছনে কোথায় কি কারণ আছে সেটাও কিন্তু মাঝে মধ্যে একটুখানি মনের সামনে ভেসে উঠছে, ফলে পুরো ব্যাপারটা উড়িয়েও দিতে পারছি না। ধরুন সিপিআইএমের অভিযোগ যে পঞ্চশায়রের কাছে 109 নম্বর ওয়ার্ডে তাদের কর্মীদের ওপর হামলা হয়েছে, মহিলা কর্মীরাও ওই আক্রমণের মুখে পড়েছেন, কেউ বাদ যাননি। সিপিআইএম বলছে যে তৃণমূল কয়েকদিন ধরেই তাদের কর্মীদের ভয় দেখাচ্ছে, পুলিশ সব জানে, ব্যবস্থা নিচ্ছে না। এটা অবশ্য নতুন কিছু ব্যাপার না, কেন বলছেন জানিয়ে। যাই হোক, পুরো ভোটে এই 109 নম্বর ওয়ার্ডে তৃণমূল কত ভোট পেয়েছিল জানেন? 88%। ঠিক শুনছেন, মাত্র 12% ভোট বাকিরা পেয়েছিল। তারপরেও কুণাল ঘোষ বলছেন ওই এলাকায় নাকি সিপিআইএম যথেষ্ট শক্তিশালী। পুরো ভোটের অঙ্কে যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এইরকম দুর্বল, ভাবুন 88-12 আবার ভাগটাগ আছে হয়তো, তাদের কেন শক্তিমান বলে মনে করছে তৃণমূল? মানে সবাই যা বলছেন সেটা দেখাতে চাইছেন না, নাকি দেখাতে চাইছেন না এটাই স্বাভাবিক ধরে নিয়ে ওই যে হয় না সময় পেনাল্টি মারার সময় বলে ডান দিকে মারছি, লোকে ভাবে যেদিকে মারছি বলে এগোয় সেদিকে নিশ্চয়ই মারবে না, উল্টো দিকে মারবে, যেদিকে মারছি বললো সেদিকেই মেরে দিল, বল গোলে চলে গেল। ব্যাপারটা সেরকম আর কি। তারা আমাদের সবাইকে কি উল্টো দিকে ফেলে দেওয়ার চেষ্টা করছেন? রাত 2টোর সময় তৃণমূলী মস্তান তারা বাড়ি বাড়ি যায় এবং গিয়ে সিপিআইএম এর দেওয়াল কেন লেখা হয়েছে, সিপিআইএম এর হয়ে বুথে বসা যাবে না, সিপিআইএম করলে আগুন জ্বালিয়ে দেবো ঘরে, কপালে বন্দুক ঠেকানো, বন্দুক নিয়ে ওপেনলি থ্রেট করা এবং মহিলাদের অ্যাসল্ট করা, সমস্ত কিছু করে হুমকি দিয়ে আসে। নাচতে না জানলে উঠান বেকা, সিপিএম এর কোনো অ্যাকসেপ্টেন্স নেই, তাই পাড়ায় পাড়ায় আমি হেরে গেছি বলবে যে তৃণমূলের ছেলেরা সন্ত্রাস করে হারিয়ে। এখানে পুরনো সিপিএম এর সন্ত্রাসের এলাকা, বাম জমানার সন্ত্রাসের এলাকা, ফলে সিপিএম এর কিছু লোক এখনো নানাভাবে প্ররোচনা দেয়, সেখান থেকে একটা ঘটনা ঘটেছিল, পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে আসে। কেউ কেউ এখনো আছে পাল্টা লড়াই দেওয়ার জন্য। আচ্ছা, প্রতিপক্ষকে সৌজন্যের খাতিরেও যদি শক্তিশালী প্রমাণের কৌশল থাকে, তাহলে সেই কৌশল নিয়েও তো প্রশ্ন থেকে যায়। যাদবপুরের ভোটাররা যদি বিশ্বাস করতে শুরু করেন যে তৃণমূলকে বামেরাই একমাত্র হারাতে পারে, তাহলে কিন্তু দুটো জিনিস হতে পারে। এক, বামের যে ভোট রামে গেছিল সেই ভোট আবার সিপিআইএমের কাছে ফিরে আসতে পারে, এক্ষেত্রে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের ঝুলিতে জমা হতে পারে। এবার দেখুন, এটা নিয়ে গোটা বাংলাতেই এই অঙ্কটা আছে, কোথাও গিয়ে বামেদের ভোট রামে যাওয়া যদি বন্ধ হয়, বামেদের ভোট যদি বামেদের ঘরেই থাকে, তাহলে বিজেপির ভোট কমবে, সেক্ষেত্রে তৃণমূলের লাভ। কিন্তু দুদিকে উল্টো দিকে, যেটা 2 নম্বর একটা অপশান, যে ভোটটা তৃণমূলের পুঁজি, সেই সংখ্যালঘুদের মধ্যেও যদি আবার এই বিশ্বাসটা জন্মে যায় যে সিপিআইএম
কিছু একটা করতে পারে, তাদের একটু শক্তি টক্তি আছে, তারা যদি এই কথাটায় বিশ্বাস করে বসে, তো কোথাও গিয়ে তারা যখন এরকম পাল্টা আক্রমণ করতে পারেন বা গণ্ডগোল করতে পারেন, তার মানে একটু শক্তি তারা সঞ্চয় করেছেন। এইটা বিশ্বাস করে ফেলে কেউও যদি, কিছু লোকও যদি ওই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে থেকে সিপিআইএমকে ভোট দিয়ে ফেলে, তাহলে তো তৃণমূলের যে ভোট ব্যাংক সেখানটায় ধস নামবে। যদি দ্বিতীয়টা হয় তাহলে কিন্তু তখন বুমেরাং হয়ে যাবে। অনেকেই বলেন যে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের আগে বুদ্ধদেব ভট্টাচার্যের একটা কথা বামেদের চরম ক্ষতি করেছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী কী বলেছিলেন বেশ কিছু মাদ্রাসায় দেশ বিরোধী কার্যকলাপ হচ্ছে, সে ব্যাপারে নাকি রাজ্য সরকারের কাছে খবর আছে। অনেকে কি বলেন জানেন, বুদ্ধদেব ভট্টাচার্যের এই কথাতেই নাকি সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ বামেদের হাতছাড়া হয়েছিল। আর তারপরে যা হওয়ার সেই 11 সালের পর থেকে দেখতেই তো পাচ্ছে। সেই সংখ্যালঘু ভোট ফিরিয়ে আনার একটা চেষ্টা সৃজন ভট্টাচার্যরা করছেন। আইএসএফের সঙ্গে জোট গড়েও সেই চেষ্টাই হয়েছিল। আইএসএফের সঙ্গে জোট ভাঙার পরেও সেই চেষ্টাটা অব্যাহত। সৃজন তিনি ভাঙড়ে প্রচারে গিয়ে সংখ্যালঘু ভোটারদের প্রশ্নের মুখে পড়েছিলেন, কেন জোট হয়নি, মাথা ঠান্ডা রেখেছিলেন। কেন নওশাদ সিদ্দিকীদের সঙ্গে তাদের জোট হয়নি তার ব্যাখ্যা করেছিলেন। বলেছিলেন তৃণমূলকে কারা হারাতে পারে সে কথা যেন ভোটের দিন মাথায় রাখেন যাদবপুরের ভোটাররা। কুণাল ঘোষের আজকের কথা কি সৃজনের সেদিনের কথাকেই আরেকটু মজবুত করলো না? আবেদন করছি 7টা বিধানসভা জুড়ে তৃণমূলকে হারাতে পারবে সিপিএম। আপনাদের কাছে আবেদন করছি তৃণমূলের সুবিধা হয় এমন কিছু করবেন না, ভেবে দেখার জন্য অনুরোধ। কাকু বলছেন জোট করলেন না কেন? জোট করলে লড়াইটা ভালো হতো। সবটা বিমানবাবুর দোষ না, আমি একটু খোঁজ নিয়েছিলাম, হলে ভালো হতো, আমি তো রোজই বলছি, কিন্তু হয়নি। যখন আপনাদের কাছে আবেদন করে যাব, মাথা নিচু করে আবেদন করে যাব, তৃণমূলের সুবিধা হয় এমন কিছু করবেন না। দেখুন, দিল্লি পৌঁছতে হলে এখনও উত্তরপ্রদেশ হয়ে যেতে হয়, তেমনই যাদবপুরে জিততে হলে ভাঙড়ে লিড নিতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভোজেরহাটে সায়নী ঘোষকে সঙ্গে নিয়ে সভা করলেন, দাবি করলেন ভাঙড়ে 1.5 লক্ষ ভোটের লিড পাবে তৃণমূল কংগ্রেস। সে তো পেতেই পারে, কিন্তু 1.5 লাখই দাবির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তো 1.5খানা পোস্টারও ধরা পড়ল না। আমাদের প্রতিনিধিরা গেছিলেন, খোঁজার চেষ্টা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই ছিলেন না তা নয়, দর্শকদের মধ্যে যারা ওখানে ভিড় করেছিলেন তাদের মধ্যে 2জনের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেওয়া প্ল্যাকার্ড ছিল, কিন্তু সভামঞ্চের দুধারে, রাস্তার দুধারে সেখানে পরের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব ব্যানার, হোর্ডিং, প্ল্যাকার্ড সব চোখে পড়লো, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? ভাঙড়ে কি লক্ষ্মীর ভাণ্ডারের কোনো উপভোক্তা নেই, নাকি নতুন তৃণমূলের আর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন নেই, নাকি আবার সেই পুরনো জায়গায় ব্যাপারটা ফিরে যাওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে? মনে পড়ছে তো যখন অভিষেকের ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না। বছর 6-7 আগে বারাসাতে একবার অভিষেকবাবুর বড় বড় কাট আউট লাগিয়েছিল, ওভারনাইট কিন্তু সেগুলো খুলে ফেলতে হয়েছে। বলে যাচ্ছে না, কদিন আগে ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম হলো, অভিষেকবাবু ওখানে অনুপস্থিত ছিলেন। একটা চোরা লড়াই চলছে, নিজেদের মধ্যে চোরাস্রোত চলছে, কে টপ বস হবেন তার লড়াই তো একটা চলছে, কে কার অনুগামী সেটা হয়তো প্রমাণের এখন সময় হয়ে উঠেছে। অভিষেকবাবুর অজান্তি হয়তো শওকত মোল্লারা অভিষেকবাবু মমতা ব্যানার্জির মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার জন্য ব্যানার লাগিয়ে দেখে দিয়েছে। ওদিকে ভোজেরহাট থেকে ঘটকপুকুর থেকে শুরু করে সমস্ত রাস্তায় কাট আউট আছে। দিদি হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, মমতাদিরও আছে, প্রচুর কাট আউট আছে, আপনি এখনও গেলে দেখতে পাবেন। হ্যাঁ, তবে তুলনামূলক দিদির কাট আউট একটু কম ছিল, কারণ যারা লাগিয়েছে তারা হয়তো কাট আউটটা একটু বাইরে বেশি লাগিয়ে ফেলেছে। এটা নিয়ে বিভাজনের কোনো বিষয় নেই। যা ভিড় মমতা বন্দ্যোপাধ্যায়ের র্যালি সভা, আর যা ভিড় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালি এবং সভাতে, অভাবনীয়। মানুষের কি সমর্থন না, নিশ্চয়ই সব ছবি আছে, সকলের দিদিরও ছবি আছে। শওকত মোল্লা ওই ঠিক যেরকমভাবে ম্যানেজ করতে গিয়ে কতটা ম্যানেজ করতে হচ্ছিল, যাই হোক, কোথাও গিয়ে স্বীকার তো করে নিলেন যে কম ছবি ছিল, বেশি ছবি ছিল না, কম ছবি ছিল, মানে একদম নেই এটা বলতে পারলেন না, কিন্তু কম যে ছিল সেটা স্বীকার করে নিলেন। ভালো, এই সততা থাকার ভালো, তাতে অনেক কিছু মিটে যায় আর কি, লোকের সামনে পরিষ্কার হয়ে যায়। আমরা যেরকম মিলটা খুঁজে পেয়ে গেলাম ওই নভেম্বরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের ওই বিশেষ অধিবেশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি ছিল না, তাই নিয়ে অভিষেক ঘনিষ্ঠরা
তাদের উষ্মা প্রকাশ এগুলো মনে পড়ে গেল। আর ঠিক 6 মাস বাদে অভিষেকের ভাঙড়ের নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়, এক্ষেত্রে প্রায়টা বললাম, শওকত মোল্লা বলেছেন বলে, প্রায় অদৃশ্য হয়ে গেলেন। আবার কীরকম কাকতালীয় দেখুন, আজকে পুরো সব কিছু কাকতালীয় মিলের মতো চলছে। ওই শুরুতে একটা কাকতালীয় ঘটনা বলেছিলাম, ওই বক্তব্য রাখা এবং তারপর রাত্রিরের ওই খুনোখুনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে কোথায় সভা ছিল জানেন? উত্তর কলকাতায়। হ্যাঁ, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। কোন সুদীপ বন্দ্যোপাধ্যায়? সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় যার নির্বাচনী প্রচার পুস্তিকায় অভিষেকের ছবি ছিল না। কিন্তু একটা কথা বলুন তো, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখা যেতে পারে, কিন্তু তার দলনেতা কে হবেন? অভিষেক আজ ভাঙড়ে আগামী দিনের নেত্রী হিসেবে সায়নীকে দেখিয়ে দিলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সুদীপের সম্ভবত এটাই শেষ টার্ম। দেশের দুয়ারে এসে দাঁড়িয়েছে বর্ষা, কিন্তু তৃণমূল যেন শীতের দোরগোড়ায়। পাতা ঝরার মরশুম শুরু হয়েছে। বসন্তে ঘাস ফুলে নতুন কুড়ি ফুটবে নাকি? Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.